আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রশিক ভাইয়া। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ফিজিক্স দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাসে। আমরা কিন্তু ফিজিক্স দ্বিতীয় পত্রের সপ্তম এবং অষ্টম এই দুটো চ্যাপ্টারটার সিকিউ কীভাবে তুমি অ্যান্সার করবে সেই সামারি ক্লাসগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি। তো তাছাড়াও তোমার যে এই অধ্যায়ে অনেকেই বলছিল যে ভাইয়া কখগুলো দিলে একটু ভালো হয়। তো আমি আজকে তোমাদেরকে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই যে চ্যাপ্টারটা দশম অধ্যায় ফিজিক্স দ্বিতীয় পত্রের এই অধ্যায় থেকে তোমার কী কী ক খ পড়া উচিত, অ্যাটলিস্ট তোমার কিন্তু ক খটা ভাই সব অধ্যায় থেকে পড়তে হবে। কারণ তুমি চাচ্ছ সিকিউ অ্যান্সার করবা 1 নম্বর অধ্যায় থেকে 7 থেকে 8 থেকে, কিন্তু ক খ কিন্তু তোমার সব চ্যাপ্টার মিক্স করে দেবে। এই জন্য কিন্তু তোমার ক খটা সব চ্যাপ্টার থেকেই পড়তে হবে। আর এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে তোমার যে ক খগুলো অ্যাটলিস্ট পড়তেই হবে সেগুলো দেখো আমি একটু তোমাদেরকে লিখে রেখে দিচ্ছি। তো এগুলো তোমরা খালি পড়ে ফেলো একটু ধারাবাহিকভাবে, তাহলে তোমার এই চ্যাপ্টার থেকে কখনই আর কোনো সমস্যা নাই। পাশাপাশি আমি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে যেই সূত্রগুলো আছে সেটাও একটু বলে দেবো, কারণ অবজেক্টিভের জন্য তুমি অ্যান্সার করতে পারো। তো চলো দেখো চ্যাপ্টারটার নাম কি ভাইয়া, যে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তো এই চ্যাপ্টারে দেখো শুরুতে একদম তুমি বই খুললেই পাবা কি যে অর্ধ পরিবাহীর কাহিনী কিছু, ওই যে সেমিকন্ডাক্টর, এই যে সিলিকন, জার্মেনিয়াম, ওগুলা। তো এখান থেকে তোমাকে যেটা পড়তে হবে, 1 নম্বর লিখছি কি যে অর্ধ পরিবাহীর বৈশিষ্ট্য, তারপর হচ্ছে শক্তির ব্যান্ড কি, তারপর হচ্ছে পরিবহন ব্যান্ড কি, তারপর নিষিদ্ধ শক্তির ব্যান্ড কি, ডোপিং কি, এই সংজ্ঞাগুলো তোমার কিন্তু ভাই শুরুতেই পড়ে নিতে হবে, কারণ এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে কোনো চ্যাপ্টারের সাথে এই সংজ্ঞাগুলো দিয়ে দেবে। তো এই জিনিসগুলো সম্বন্ধে একটু আইডিয়া রাখবা। যেই খ নম্বরটা এই চ্যাপ্টার থেকে খুব বেশি আসে, এবং এই খ নম্বরটা কিন্তু তুমি দেখবা চলতরিতের সাথেও দিয়ে দেয়। তো এটা তোমার হচ্ছে দেখো 2 নম্বরে লেখা যে তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধ পরিবাহিতা বৃদ্ধি পায় কেন। কারণ আমরা জানি কি যে অর্ধ পরিবাহী ক্ষেত্রে যদি আমরা আসলে তাপমাত্রা বৃদ্ধি করি, দেখবা কি ঘটনা ঘটে। ওই যে মনে আছে যে যখন পড়ছিলে যে হোলের সংখ্যা বেড়ে যায়, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, এই যে চার্জ ক্যারিয়ারের সংখ্যা বাড়ে, আর চার্জ ক্যারিয়ার বাড়লে তো বিদ্যুৎ পরিবাহিতা বাড়বেই। পরীক্ষা কোশ্চেনটা উল্টাভাবে আসতে পারে যে রোধ কেন হ্রাস পায়, কারণ এই যে পরিবাহিতা বৃদ্ধি পায়। অ্যান্সারটা তোমরা চাইলে টেস্ট পেপার থেকে আরও সুন্দর মতো দেখে নিতে পারবো কিন্তু চাইলেই। একইভাবে আর 3 নম্বর কোশ্চেন দেখো, যে বলছে যে অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় কেন বা ডোপিং করা হয় কেন। এটাও একই অ্যান্সার, যে আমাদের অর্ধপরিবাহীতে অপদ্রব্য মিশ্রিত করা হয় বা ডোপিং করা হয় একটাই কারণে, যাতে আমাদের চার্জ ক্যারিয়ার যেটা আসলে বিদ্যুৎ পরিবহনটা করে অর্ধপরিবাহীতে সেটা যেন বেড়ে যায়, এটার জন্য ডোপিং করা হয়। তো একটু তোমাকে এই কোশ্চেনটা পড়ে ফেলতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই 2 আর 3 নম্বর কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার 4 নম্বরটা খ নম্বরে আমাদের আসে, বলছে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা। এখন আমাদের কাছে অনেক সময় মনে হয় যে পি টাইপ অর্ধপরিবাহীতে পজিটিভ যেহেতু বেশি, এন টাইপ অর্ধপরিবাহীতে নেগেটিভ যেহেতু বেশি, তার মানে একটা ধনাত্মক আর ঋণাত্মক। অ্যান্সার হচ্ছে না, এরা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। যে পি টাইপ নাম হইলেও এটা কিন্তু আসলে সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। এন টাইপের নেগেটিভ চার্জ কেয়ার বেশি থাকলেও এটা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। তো এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে এবং অ্যান্সারটা অবশ্যই শিখে ফেলা, পরীক্ষা কিন্তু চলে আসে। দেখো 5 নম্বর লেখা কি যে ডায়োড কি, তারপরে সম্মুখ ঝোঁক, বিমুখ ঝোঁক কি, জেনারেল ভোল্টেজ কি, এই সংজ্ঞাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, বা অন্য যে কোনো চ্যাপ্টারে দেখবা তোমার এই কোশ্চেনগুলো চলে আসে। এরপরে 6 নম্বরটাও বিমুখ ঝোঁকের ডিপ্রেশন লেয়ার বৃদ্ধি পায় কেন, এটা কিন্তু এই চ্যাপ্টারের খুবই কমন একটা কোশ্চেন, তোমাকে শিখে দিতে হবে। 7 নম্বর দেখো বলছে ডায়োডের ভিআই লেখচিত্র। একটা দেখবা তুমি তোমার বইয়ে যে সম্মুখ ঝোঁক বিমুখ ঝোঁক পড়ার সময় দেখবে একটা তোমার ভিআই এক লেখচিত্র আছে, বা এই সেম কোশ্চেনটা পরীক্ষা অন্যভাবে আসতে পারে যে পিএন জাংশনের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো বা ব্যাখ্যা করো। এটা কি খ নম্বরেও আসতে পারে, নর্মালি খ নম্বরে আসে। তো একটু শিখে ফেলতে হবে তোমাকে একইভাবে। এই যে তুমি এই জিনিসগুলো পড়লা, যে প্রথমে অর্ধপরিবাহী কিছু কথাবার্তা, তারপরে ডায়োড কি, এই টোটাল চ্যাপ্টারে তোমার আসে হচ্ছে মেইন 2টা জিনিস, একটা হচ্ছে ডায়োড, একটা ট্রানজিস্টর, লাস্টের দিকে আছে হচ্ছে ওই যে আইসিটি জিনিসগুলো, যে লজিক গেটের কাহিনীগুলো। মোট এই 3টা ব্যাপার নিয়েই পুরো চ্যাপ্টার। তো ডায়োডটা তুমি পড়লে, এখন ডায়োডের ব্যবহার হচ্ছে একটা আমাদের চ্যাপ্টারে লেখা যে রেকটিফিকেশন। তো রেকটিফিকেশনটা কি অবশ্যই পরীক্ষায় আসে, আর এই রেকটিফিকেশন থেকে আমাদের সৃজনশীলে ঘ নম্বর আসে। তো ঘ নম্বরের ব্যাপারটা আমি তোমাকে একটু লাস্টে বলতেছি, ক খটা শেষ করে দিই। তো রেকটিফিকেশন কি, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, বা রেকটিফিকেশন বা একমুখীকরণ বা রেকটিফায়ার কাকে বলে, এইভাবে কিন্তু কোশ্চেন আসে। তো সংজ্ঞাটা শিখে ফেলবা। একইভাবে ট্রানজিস্টর কি, সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরের আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। একটু শিখে রাখতে হবে ব্যবহারটা পরীক্ষায় কিন্তু, এবং এটি কিন্তু খুবই কমন একটা কোশ্চেন। সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার, এটি কিন্তু 3 মনে রাখতে খুব ভালো করে। আর ট্রানজিস্টরে আরও যে লেখো 1 নম্বর লেখা যে ট্রানজিস্টর কীভাবে বিবর্ধক হিসেবে কাজ করে। বিবর্ধক মানে কি, যে বললাম না অ্যাম্প্লিফিকেশন, তার মানে তুমি কিন্তু এটা অবজেক্টিভেও পাবা যে ডায়োড রেকটিফিকেশন করে আর ট্রানজিস্টর
অ্যাম্পলিফাই করে বা কোনো একটা সিগন্যালকে বড় বানায় ফেলে। যেমন যে আমরা মাইক ব্যবহার করি না, মাইক আস্তে কথা বলি, সাউন্ডটা জোরে শোনা যায়, তার মানে এই ট্রানজিস্টর কিন্তু ব্যবহার করা হয় মাইকে, যেটা লো সিগন্যালকে একটা হাই সিগন্যালে পরিণত করতে পারে আর কি, উচ্চ সিগন্যালে। তো একইভাবে তুমি 10 নম্বর কোশ্চেনে মনে রাখবো যে ট্রানজিস্টরে বেস পাতলা রাখা হয় কেন, ট্রানজিস্টর যখন ব্যবহার করি আমরা সেখানে বেসটা কেন পাতলা হয়। তো এগুলো কিন্তু ট্রানজিস্টর, ডায়োড এই চ্যাপ্টারে খুবই কমন কোশ্চেনগুলো, যেগুলো একদম না পড়লেই নয়। তুমি অ্যাটলিস্ট অন্য কিছু নাও পড়ো চ্যাপ্টার থেকে, তোমাকে এই কখগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে যাইতে হবে আর কি এখান থেকে। আর এরপরে তুমি এই ডায়োড, ট্রানজিস্টর এগুলোর পরে তুমি চ্যাপ্টারে আরও একটা প্রশ্ন পাবা গেট সম্বন্ধে, লজিক গেটের কাহিনীগুলো, লজিক গেট কি, অর গেট, নর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এগুলো সংজ্ঞা একটু শিখে যাবা, পরীক্ষায় প্রায় চলে আসে। এবং দেখবা তোমার খুবই কমন দু একটা কোশ্চেন তুমি তোমার টেস্ট পেপারে পাবা এই গেট সম্বন্ধে, যে নর গেট বা ন্যান্ড গেট এগুলোর মধ্যে হচ্ছে একটা বলে না যে এইটাকে কেন সর্বজনীন গেট বলা হয়, তো কোনটাকে সর্বজনীন গেট বলা হয়, তো এটা একটু শিখে ফেলে যাবা। মোটামুটি এই যে 12 থেকে 13টা কোশ্চেন বললাম না, তুমি দেখো তুমি তোমার এইচএসসি পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে 12-13টা কোশ্চেন পড়লেই বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে যাই তুমি এই কোশ্চেনগুলো কমন পাবা ইনশাল্লাহ। তো অ্যাটলিস্ট তুমি যদি কিছু না পড়তে চাও, তাও তোমাকে এই চ্যাপ্টার থেকে এই 12 থেকে 13টা কোশ্চেন তো পড়তেই হবে, এটা মাস্ট। এখন এই চ্যাপ্টারে তুমি যদি গঘ অ্যান্সার করতে চাও, এটা তুমি কোশ্চেন কিন্তু একটা আসবে, তুমি গঘ অ্যান্সার করতে চাও তাহলে গঘ তুমি চাইলে অ্যান্সার করতে পারবা। তো এখানে দুইটা প্রশ্ন আছে, গঘতে 2 ধরনের কোশ্চেন এখানে আসে, একটা হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেন আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন। যে গ আর ঘতে একটাতে ব্যাখ্যা থাকে আর একটা ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো থাকে। তো এই দুইটার মধ্যে তুমি কিন্তু অবশ্যই পাবা ব্যাখ্যা এবং ম্যাথ দুটোই থাকবে। তো আমি ফার্স্টে ম্যাথের পোর্শনটুকু বলি। আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে আমাদের কোনটুকু সূত্র জানা থাকা লাগবে বা অবজেক্টিভ আমাদের কাজে লাগবে কোনটুকু। তো ম্যাথ আসে শুধুমাত্র আমাদের ট্রানজিস্টর থেকে। ট্রানজিস্টরের মধ্যে দেখো যে কয়েকটা হাতে গোনা ফর্মুলা আছে, যে IE = IB + IC। এই IE মানে কি বোঝায় দেখো সাইডে লেখা আছে, ভাই তোমার জন্য স্পষ্ট করে লিখে দিচ্ছি আমি, যে ইমিটারের প্রবাহ বা IE মানে নিঃসারক প্রবাহ। ওই যে ট্রানজিস্টরের যে 3টা পার্ট ছিল, ইমিটার বা হচ্ছে নিঃসারক বা হচ্ছে আমরা বেস বা কালেক্টর, এই যে আমরা এই কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করতাম একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো সেই ট্রানজিস্টারের ওই যে চিত্রটা তুমি মনে করো বই থেকে তুমি যে পড়ছিলে আগে, তো সেইটার IE হচ্ছে ইমিটারের প্রবাহটা, IB মানে বেস প্রবাহটা বা বেস প্রবাহ পরীক্ষা অন্যভাবে বলে, দেখো সাইডে লেখা আছে ভূমি প্রবাহ বা পিট প্রবাহ। একইভাবে আইসিটা হচ্ছে সংগ্রাহক প্রবাহ বা এটাকে বলে কালেক্টর প্রবাহ। মানে এইটা তোমাকে মনে রাখতে হবে যে IE যে মোট প্রবাহটা সেটা কার সমান, আই বা মোট প্রবাহটা ইকুয়াল টু হচ্ছে কি IB + IC। ইমিটারের মধ্যে যতটুকু কারেন্ট প্রবেশ করবে সেই কারেন্টটা IB এবং IC এর যোগফলের সমান। এবং এটা কিন্তু খুবই সহজ একটা ফর্মুলা এবং এটা কিন্তু অবজেক্টিভও চলে আসে। তাহলে মনে রাখবা এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা IE = IB + IC, কাজ শেষ। এরপরে আরও কয়েকটা জিনিস আছে, আলফা এবং বিটা, এবং এটা খুবই কমন, আমাদের কিন্তু চিত্র দিয়ে প্রশ্নগুলো দিয়ে দেয়। তো 1 নম্বরে আছে হচ্ছে বলছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা। তো সেই আলফাটা কি, আলফা = IC/IE। IC একটু আগে বললাম যে কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ, আর ই হচ্ছে ইমিটার প্রবাহ। তো IC আর I এর অনুপাতকে আমরা বলি অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণক। তো একটু আমরা মাথায় রাখতে পারি। আর একইভাবে একটা আছে প্রবাহ লাভ বা কারেন্ট গেইন, পরীক্ষায় বের করতে বলে কারেন্ট গেইন বের করো বা প্রবাহ লাভ কত, তাহলে আমরা লিখবো বিটা = IC/IB। এবার অনেক সময় IC বা IB এর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে আর অন্য একটা দেওয়া থাকে, তো আমরা কীভাবে বের করি তখন, ওই যে উপরের ফর্মুলাটা IE = IB + IC। মনে করো তোমার প্রবাহ লাভ বের করতে বলছে, দেওয়া আছে IE আর IB, কিন্তু তোমার তো লাগবে ভাই IC আর IB, তো তুমি ওই উপরের ফর্মুলা থেকে ICটা বের করে নিবা, তারপরে বসাই দিবা, কাজ শেষ। আর নিচে দেখো আরও 2টা ফর্মুলা লেখা, আলফা আর বিটা। বিটার মান দেওয়া থাকলে আলফা কীভাবে বের করা যায়, বা আলফা দেওয়া থাকলে বিটা কীভাবে বের করা যায়, দেখো সেই দুইটা সম্পর্ক লেখা আছে নিচে, যে আলফা = বিটা / 1 + বিটা, আর বিটা = আলফা / 1 - আলফা। আলফা বা বিটা দেওয়া থাকলে আমরা যে কোনো অন্যটা বের করতে পারি। তার মানে এই চ্যাপ্টারের এটু কিন্তু খুবই কমন ফর্মুলা এবং এটু খুবই ইম্পর্টেন্ট। দেখো ট্রিপল স্টার দেওয়া আছে, তার মানে IE = IB + IC, আর আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আলফা = IC/IE, বা প্রবাহ লাভ হচ্ছে IC/IB। অনেক সময় অনেকের প্যাচ লাগা যায় কোনটা কি হবে, দেখো বিটা লেখা আছে IC/IB, বিটা নিচে বি মিল আছে কিন্তু, আর আলফা ই। তো একটু মনে রাখবা আলফা বিটার সম্পর্ক তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে, এবং এগুলো কিন্তু সরাসরি পরীক্ষায় বলে যে কোনো একটা ট্রানজিস্টরের ভূমি প্রবাহ এত, বেস তারপর হচ্ছে ইমিটারের প্রবাহ এত হলে সংগ্রাহক প্রবাহ কত। তো
তো তুমি সূত্র বসাই দিবা আই সমান আই বিযোগ আইসি, অথবা এটা কিন্তু চিত্রের মধ্যে আঁকা থাকে, যে লেখা থাকে আই সমান এত, আইসি সমান এত, ওইখান থেকে আমাদের ম্যাথগুলো করতে হয়। টেস্ট পেপার খুললেই তুমি একটু দেখতে পাবা আর কি। তো এইটুকু সূত্র মনে রাখবা। আরও দুই একটা ছোটোখাটো সূত্র আমাদের আছে, ওইটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, তাও আমরা একটু মনে রাখবো অবজেক্টিভের খাতিরে। আর এই যে আরও কয়েকটা ফর্মুলা আছে, যে ভোল্টেজ লাভ বা ক্ষমতা লাভ, ওইদিকে আমরা কিন্তু দেখছিলাম প্রবাহ লাভ। তাহলে মোট তিনটা লাভ আছে, একটা হচ্ছে প্রবাহ লাভ, একটা হচ্ছে ভোল্টেজ লাভ, একটা হচ্ছে ক্ষমতা লাভ, এই তিনটা ফর্মুলা। তো তার মধ্যে আমি যে ওই পেজে যেগুলো ছিল আমাদের স্টার দেওয়াগুলো, সেগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট। আর এই ভোল্টেজ লাভ ক্ষমতা লাভ আমরা একটু মনে রাখতে পারি অবজেক্টিভের জন্য জাস্ট, কিন্তু অনেক সময় সৃজনশীল দিয়ে দিতে পারে। তো তুমি জাস্ট ফর্মুলা মনে রাখো, মোর দ্যান এনাফ। আর তোমাকে কিছু পড়তে হবে না এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে আমি যে তোমাকে এই তিনটা পেজ বললাম না, এই তিনটা পেজ তুমি শুধু পড়বা, তাহলে তোমার এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা বেসিক একটা প্রিপারেশন হয়ে যাবে। যেমন বলছেন ভোল্টেজ লাভ সমান কি, দেখো লিখছে VA, ভোল্টেজ লাভ VA, সেটা কত, যে V0 ডিভাইডেড বাই V ইন, মানে উপরে লেখা VO নিচে লেখা V ইন। এটা মানে কি বোঝাচ্ছে, যে আমি ইনপুটে কতটুকু ভোল্টেজ দিলাম সেটা হচ্ছে V ইন, আর VO হচ্ছে আমি আউটপুট ভোল্টেজ কতটুকু পাইলাম, এই দুইটার অনুপাতকে বলা হয় ভোল্টেজ লাভ। অথবা এই জিনিসটাকে অন্যভাবে একটু ক্যালকুলেশন করলে লেখা যায়, সেটা হচ্ছে বিটা ইন্টু RL ডিভাইডেড বাই RI। এটা দ্বারা কী বোঝাচ্ছে, বিটা একটু আগে আমরা পড়লাম প্রবাহ লাভ, তো প্রবাহ লাভ যদি দেওয়া থাকে, আর RL RI এটা কি, RI হচ্ছে যে ইনপুটের যেই অন্তর্গামী রোধ, আর RL হচ্ছে বহির্গামী রোধ, পরীক্ষা এরকম বলা থাকবে। বা RL এর আরেকটা নাম হচ্ছে লোড রেজিস্ট্যান্স বা বহির্গামী রোধ, ওটা হচ্ছে RL, আর RI হচ্ছে অন্তর্গামী রোধ বা ইনপুটের যে রোধটা থাকবে। তো যদি তোমার এরকম RL RI দেওয়া থাকে, তাহলে তুমি ভোল্টেজ লাভটা এভাবেও বের করতে পারবা, জাস্ট মনে রাখলেই এনাফ। এবার দেখো ক্ষমতা লাভ PA লেখা কি, একইভাবে P নট বাই P ইন। ইন মানে হচ্ছে যতটুকু আমি ক্ষমতা আমি ইনপুট দিলাম আর কতটুকু ক্ষমতা পাইলাম আউটপুটে, সেটা হচ্ছে P নট। তো এই দুটোর অনুপাতকেই বলা হয় ক্ষমতা লাভ। আর একটু ক্যালকুলেশন করলে এটা আবার পাওয়া যায় যে ক্ষমতা লাভ PA ইকুয়াল টু বিটা স্কোয়ার ইন্টু RL বাই RI। যেখানে বিটা স্কোয়ার মানে কি, যে ওই যে বিটা আগে ছিল প্রবাহ লাভ, ওই প্রবাহ লাভের স্কোয়ার, আর RL আর RI আগের মতোই। RL মানে কি ছিল, যে লোড রেজিস্ট্যান্স বা বহির্গামী রোধ, RI ছিল কি হচ্ছে অন্তর্গামী রোধ, এই দুটোর অনুপাত। আবার একটু লক্ষ্য করো, এটা কিন্তু অন্যভাবেও লেখা যায়, যে বিটাকে আমি দেখো তো ভাইয়া, বিটা স্কোয়ারটাকে দুইবার লিখতে পারি না আমরা, বিটা ইন্টু বিটা, তাহলে দুইবার লিখলাম। আর RL RI আগের মতোই ছিল, উপরে তাকায় দেখো এই যে বক্সটুকু বিটা ইন্টু RL বাই RI, সেটা কি VA ছিল না, ওই যে উপরে আমাদের সূত্র ভোল্টেজ লাভ VA, তো ওইটার বদলে কিন্তু আমরা VAও লিখতে পারি। তাই সূত্রটা কি দাঁড়াইলো, PA ইকুয়াল টু বিটা ইন্টু VA, অর্থাৎ ক্ষমতা লাভ হচ্ছে কি, বিটা ছিল প্রবাহ লাভ আর VA ছিল ভোল্টেজ লাভ। তাহলে আমরা বলতেই পারি যে ক্ষমতা লাভ ইকুয়াল টু প্রবাহ লাভ ইন্টু ভোল্টেজ লাভ। এই সবগুলো তোমাকে একটু মনে রাখতে হবে অবজেক্টিভের জন্য, অথবা কিন্তু তুমি সৃজনশীল এখান থেকে আচ্ছা তুমি তো জানোই যে V ইকুয়াল টু IR, এটা আমরা চলতরিতে পড়ছি, তো এই চ্যাপ্টার কিন্তু এটা আমরা কাজে লাগে আর কি। তার মানে এই যেটুকু তোমাকে ফর্মুলা আমি বললাম, যে ওই যে I সমান I বিযোগ IC, তারপর হচ্ছে ওইদিকে আলফা বিটার সূত্র, আর এই পাশে কি, যে ভোল্টেজ লাভ আর হচ্ছে ক্ষমতা লাভ, এইটাও তুমি দেখলে মনে রাখো, এই চ্যাপ্টারের যাবতীয় ফর্মুলা কিন্তু একসাথে চলে আসছে। তুমি যদি আগের চ্যাপ্টার কখনো নাও পড়ো, অ্যাটলিস্ট এই যে আমি যে কথাটুকু বললাম, এই ফর্মুলাগুলো তুমি খাতায় লিখে মুখস্থ করে যাবা, আমি যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবা, তাহলে এই চ্যাপ্টার থেকে এই সূত্র নিয়ে তোমার আর কোনো ঝামেলা নাই, এই চ্যাপ্টার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা নাই, এগুলো দিয়েই তুমি করতে পারবা। তোমার চিত্র আঁকা থাকলে তুমি চিত্রে লেখা দেখবা যে কোনটা লেখা, যে IE লেখা না IB লেখা, চিত্রে লেখা থাকবে এটা। আর বলছিলাম যে সৃজনশীলে গ ঘের মধ্যে একটা থেকে অঙ্ক আর একটা থেকে ব্যাখ্যা। এই দেখো ভাই, ব্যাখ্যা তুমি 3টা কোশ্চেন লিখছি, এই 3টা কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসে না এই চ্যাপ্টার থেকে, দেখা যায় সাধারণত যে ব্রিজ ঘ নম্বরে বা গ নম্বরে, যে দেখো 1 নম্বর লেখা কি, ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে একমুখীকরণ। তার মানে ওই যে আমরা ডায়োডটা পড়ছিলাম, ওই ডায়োডের যে একটা ফাংশন ছিল রেকটিফিকেশন করা, তো ডায়োড কিভাবে রেকটিফিকেশন করে এইটার একটা ব্যাখ্যা তুমি তোমার বইয়ে পাবা। রেকটিফিকেশন মানে AC কারেন্টকে DC কারেন্ট বানায়। তো তুমি ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে বা শুধু ডায়োডের সাহায্যে কীভাবে রেকটিফিকেশন করে, তুমি তোমার বই খুললেই বা টেস্ট পেপার খুললেই একটা কোশ্চেন পাবা এরকম, যে রেকটিফিকেশনের মানে রেকটিফিকেশন কীভাবে করে ডায়োড, এটা ব্যাখ্যা করো। দেখবা চিত্র আঁকা আছে আর নিচে ব্যাখ্যা লেখা আছে, যদি পারো একটু মুখস্থ করে নিবা, তো তুমি কিন্তু চাইলে সরাসরি কমন পেয়ে যাইতেও পারো। আরও দুইটা জিনিস, যে ট্রানজিস্টরের সাহায্যে অ্যাম্প্লিফিকেশন, ওই যে আগে একটা খ নম্বরেও লিখছিলাম আমরা, যে ট্রানজিস্টরের সাহায্যে বিবর্ধক বা বিবর্ধন কীভাবে হয়, এটা যদি ঘ নম্বরে আসে তোমাকে চিত্র আঁকতে হবে এবং ব্যাখ্যাটা লিখতে হবে। তুমি টেস্ট পেপার থেকে এই কোশ্চেনটা তুমি খুললেই পাবা, 2-3টা কোশ্চেন উল্টাইলেই তুমি এই কোশ্চেনটা পেয়ে যাবা। ট্রানজিস্টরের সাহায্যে অ্যাম্প্লিফিকেশন, এই ব্যাখ্যাটা তোমাকে অবশ্যই মুখস্থ করে যাইতে হবে অ্যাটলিস্ট। আর আরেকটা সুইচ হিসেবে ট্রানজিস্টর, এটা খ নম্বরেও আসে, খ নম্বরে আসলে চিত্র আঁকার দরকার নাই, কিন্তু ঘ নম্বরে আসলে বা গ নম্বরে আসলে চিত্র রেখে নিচের ব্যাখ্যাটা লিখে দেবা। তাহলে এই যে 3টা আমি ব্যাখ্যা বললাম, যে রেকটিফিকেশনেরটা বা একমুখীকরণেরটা,
তারপরে অ্যাম্পলিফিকেশনেরটা ট্রানজিস্টরের, আর হচ্ছে সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। এই 3টা ব্যাখ্যা যদি তুমি পড়ো তোমার গতে ব্যাখ্যার কাজটা শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো যে এই টোটাল চ্যাপ্টারটাই তোমার কী কী পড়া উচিত। এছাড়াও কিন্তু তোমার এই চ্যাপ্টারে আরেকটা পোর্শন আছে যে লজিক গেট। ওই লজিক গেটের কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেয়। তো তোমরা আইসিটিতে যারা পড়ছো এই গেটগুলো, অর গেট, নর গেট, অ্যান্ড গেট, এগুলো যে কাহিনীগুলো ছিল তোমরা একটু দেখে যাইতে পারো, কারণ পরীক্ষায় কিন্তু অনেক সময় এই চ্যাপ্টার থেকে গেটের কোশ্চেনগুলো দিয়ে দেয়। হয় তোমাকে ট্রানজিস্টরের বা ডায়োডের এই কোশ্চেনগুলো দিবে, ডায়োডের যে ট্রানজিস্টরের যে কোশ্চেন থাকে গ নাম্বারে বা ঘ নাম্বারে, এই 3টা ব্যাখ্যার মধ্যে যে কোনো একটা ব্যাখ্যা থাকবে দেখো তুমি, আর থাকবে একটা অঙ্ক। যে সূত্রগুলো বললাম এগুলো দিয়ে থাকবে একটা অঙ্ক। আর যদি গেট থেকে তাহলে গেটের প্রশ্ন তো আলাদা। তো গেটে তোমার আইসিরিজ যারা শিখছিলা ওইটুকুই রিভাইজ করে গেলে কিন্তু গেটের কোশ্চেনগুলো কমন তোমরা পাবো, তোমরা যারা পড়ছো তারা অবশ্যই জানো। আর তুমি যদি এত কিছু তুমি নাও পড়তে চাও, সৃজনশীল যদি এই চ্যাপ্টার থেকে নাও দিতে চাও, অ্যাটলিস্ট ওই যে শুরুতে যে আমরা ক খগুলো বললাম সেই ক খগুলো কিন্তু অবশ্যই পড়ে যাইতেই হবে, কারণ আগেই বলছি যে ক খগুলো কিন্তু অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে থাকে। তো এইটুকু পোর্শন তুমি অবশ্যই শেষ করে যাওয়া পরীক্ষার আগে। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি এখান থেকে অ্যান্সার করবো না, তাও তুমি অবশ্যই এই ক খ নাম্বারটুকু অবশ্যই শেখা যাবে, সূত্রগুলো দেখে যাবা, কারণ অবজেক্টিভ যদি এরকম দিয়ে সূত্র চলে আসে আর তুমি যদি কমন পেয়ে যাও তাহলে তো অবশ্যই তুমি দিতে পারবা। 25টার মধ্যে 12টা কোশ্চেন তো তোমার জন্য দেওয়া সহজ হবে তাহলে। তো অবশ্যই দেখে যাও। আর যদি মনে হয় না আমি একটু ব্যাখ্যা ট্যাখ্যা পড়ে যেতে চাই যে সৃজনশীল কমন পাবো কিনা, তাহলে এই যে 3টা ব্যাখ্যা বললাম এই 3টা ব্যাখ্যা মুখস্থ করবা। এই যে 1 2 3 ব্যাখ্যা লেখা আছে, তাহলে অবশ্যই তুমি গ বা ঘ একটা কমন পাবাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের এই 10ম চ্যাপ্টারটা যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের, এই ছিল হচ্ছে আমাদের ক খ এর সাজেশন। তোমরা যদি একইভাবে এরকম ক খগুলা হচ্ছে তোমরা অন্য চ্যাপ্টারের জন্যও চাও যে ভাইয়া আমি এই চ্যাপ্টারে এসএমসি অ্যান্সার করতে চাই না, কিন্তু ক খ তো পড়তে হবেই, বা আমার সূত্রগুলো একটু এরকম রিভিশন করে দিলে একটু ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কমেন্ট করলে কিন্তু তোমরা যে চ্যাপ্টার কমেন্ট করবো আমরা কিন্তু পরবর্তী সেই চ্যাপ্টার নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরীক্ষার জন্য প্রিপারেশন চালাই যেতে থাকো, কারণ পরীক্ষায় কিন্তু ভাই তোমাকে নিজেই অ্যান্সার লিখতে হবে। আর তুমি যদি নিজে অ্যান্সার না লিখে অন্যটা দেখে লেখো তাহলে কিন্তু আসলে তোমার এই পরীক্ষার কোনো একটা মিনিংটা থাকলো না। চেষ্টা করো নিজেই যতটুকু পারা যায় প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করো, কারণ বলা যায় না পরীক্ষার হলে কী হয়। তো সবার জন্য বেস্ট অফ লাক। আর তোমরা এরপরে কোন চ্যাপ্টার চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।